আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অপেক্ষা। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতির নাম অপেক্ষা। অপেক্ষার সময়গুলো আমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়, তবে খুব প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার মধ্যে যেমন অস্থিরতা আছে তেমন অদ্ভুত সুন্দর অনুভূতি আছে, ভালো লাগা আছে। এটা আমার চেয়ে বেশি হয়তো কেউ জানে না। এই মুহূর্তে আমি খুব গুরুত্বপূর্ণ এবং আমার সবচেয়ে প্রিয় একটা মানুষের মেসেজে আসার অপেক্ষা করছি। দীর্ঘ চেষ্টার ফলাফল কি হবে সেটা জানার অপেক্ষায় আছি। এই অনুভূতিটুকু অব্যক্ত। এই মানুষটাকে আমি খুব পছন্দ করি, খুব বলতে অনেকটা পছন্দ করি, এবং সেটা অনেক দিন ধরেই। আমাদের ফেসবুকে বন্ধুত্ব, তবে বন্ধু বলতে সে শুধু আমার ফ্রেন্ড লিস্টে পড়ে আছে। এখন পর্যন্ত প্রথম মেসেজটা কেউ কাউকেই দেইনি। আমার মধ্যে কেমন একটা দ্বিধা ভয় কাজ করছে, এই জন্য আমি চাইলেও আগে মেসেজ দিতে পারিনি। আমাদের কমেন্টে টুকটাক কথা হয়, কিন্তু ওটা কমেন্ট পর্যন্তই, সেটা কখনো মেসেজে পর্যন্ত আগায় না, মেসেজে কথা বলা হয় না। এটা নিয়ে আমি অনেক ভেবেছি, অনেক ভেবেচিন্তে আমি একটা পদক্ষেপ নিয়েছি, যে কারণে সে অবশ্যই আমাকে মেসেজ দিবে। সেই জন্যই এখন তার মেসেজের অপেক্ষা করছি। আমি নিশ্চিত সে আমার মেসেজের উত্তর দিবে। ও হ্যাঁ, সরি, আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি অভ্র। আপাতত এটুকু জানলেই হবে। ধীরে ধীরে আমার পরিচয় এবং আমার ভালোবাসার গল্পটাও জানতে পারবেন। চলুন, তার আগে কিছুদিন আগের ঘটনা আপনাদেরকে জানাই। কিছুদিন আগে একদিন হঠাৎ সন্ধ্যাবেলা ফেসবুকে নোটিফিকেশন এলো, সেন্ড এ ফ্রেন্ড রিকোয়েস্ট। একটা মেয়ের রিকোয়েস্ট ছিল। আগেকার দিনে গৃহিণীরা যেমন করে তাদের অলংকার বড় ট্রাঙ্কে তালাবন্দি করে চাবি কোমরে রেখে দিত, আজকালকার মেয়েরা ঠিক সেইভাবেই তালা চাবি দিয়ে ফেসবুক লক করে রাখে। কিন্তু এই মেয়েটির প্রোফাইল আনলক করা ছিল। প্রোফাইল দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। প্রোফাইলে তার নিকনেম ছিল বৃষ্টি মেঘা। বায়োতে লেখা আকাশ ভালোবাসি। আমিও আকাশ ভালোবাসি, কারণ ছাড়া হুটহাট আকাশ দেখি। মন খারাপ থাকলে মেঘেদের সাথে জমিয়ে আড্ডা দেই। আকাশের প্রতি আমার খুব দুর্বলতা, তাই তো যে আকাশ ভালোবাসে তাকে অপছন্দ করে কি থাকা যায়? আর যে আকাশ ভালোবাসতে পারে না সে কোনো কিছুই ভালোবাসতে পারে না। বেশ কিছুদিন কেটে গেল, আমাদের কথা হলো না। মেয়েটা কিছুদিন পরপরই ছবি আপলোড করে। ছবিগুলো ভীষণ সুন্দর। দেখা মাত্রই ইচ্ছার বিরুদ্ধে লাভ রিয়েক্ট দেওয়া হয়ে যায়। হয়তোবা মন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল লাভ রিয়েক্ট দেওয়ার জন্য। স্টোরিতে শেয়ার করা পিকে ও সেম লাভ রিয়েক্ট। কালো টিপে মেয়েটাকে ভীষণ সুন্দর লাগে। কাজল ভর্তি চোখে ডুব দিতে ইচ্ছে করে। শাড়িতে সম্পূর্ণ বাঙালি বধূর মতো লাগে। মাঝে মাঝে মনে হয় হয়তো সে কোনো এক স্বপ্নের রাজ্য থেকে টুপ করে নেমে এসেছে এই ভূখণ্ডে, নয়তো সাদা মেঘের রাজ্য থেকে এই শহরে এসেছে। কেন এসেছে সে? আমায় কিছু দুঃখ দিতে আসুক। সে যদি দুঃখ দিতে আসে তবে সে আসুক, কিছু দুঃখ দিয়ে যাক, তবুও চাই সে কাছে আসুক। মেয়েটার পোস্টের কমেন্টে আমাদের কথা হতো মাঝে মধ্যে, কিন্তু সেটা এমন ছবিটা সুন্দর, সে রিপ্লাই দিত ধন্যবাদ। তারপর টুকটাক কথা হতো কমেন্ট বক্সেই। সে কখনো নিজ থেকে মেসেজ দেয় না। এদিকে আমার মেসেজ দিতে সাহস হয় না। আমি কিন্তু এত ভীত না, কিন্তু কেন জানি মনে হচ্ছিল আকাশকে দূর থেকে দেখতে হয়, তাকে দূর থেকে ভালোবাসতে হয়, ছুতে চাইলে কষ্ট পেতে হয়। তাই হয়তো দুমুঠো স্বপ্নকে ছুতে খুব ভয় হয়। ভয় থেকে মেসেজ দেওয়া হয়ে ওঠে না। কিন্তু মেয়েটা কি একবার নিজ থেকে আমাকে মেসেজ দিতে পারে না? একবার শুধু ছোট একটা মেসেজ হাই পর্যন্ত দিতে পারে না? মেয়েটা এমন কেন? নাকি এই ক্ষুদ্র আমিটা তার কাছে ধুলি করার মতো? এই ক্ষুদ্র আমিটা সমুদ্রের মধ্যে এক বিন্দু শিশিরের মতো, যার মূল্য সমুদ্রের কাছে কিছুই না। রাতে ঘুম হয় না। মেয়েটা আমার ভাবনার জগৎ সম্পূর্ণ দখল করে রাখে। জীবনে সব কিছু এলোমেলো করে সে তার মতো আছে। অনেক ভেবে হঠাৎ একটা বুদ্ধি এলো মাথায়। বুদ্ধিমতো কাজ করে ঘুমিয়ে গেলাম। এই তো তখন থেকে আমার অপেক্ষা শুরু। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠলাম, কোনো মেসেজ আসেনি। সকাল কেটে দুপুর হয়ে গেল। অপেক্ষার সময় আর শেষ হয় না। ঠিক বিকালে মেসেজ এলো। আপনি আমার 5টা পিকে হা হা রিয়েক্ট দিয়েছেন কেন? আমি কি দেখতে এত খারাপ, নাকি আমাকে দেখে হাসি পায় আপনার? আমি তো মেসেজ পেয়ে খুশিতে সবকিছু ভুলে লাফিয়ে উঠলাম।
স্বপ্নের মানুষের মেসেজ এসেছে এই ভেবে রুমের মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলাম। এ এক অদ্ভুত অনুভূতি। আমি লিখলাম, আপনার সাথে কথা বলার খুব ইচ্ছে। আপনাকে কখনো মেসেজ দিতে সাহস করে উঠতে পারি না, তাই অনেক ভেবে হাহা রিয়াক্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আপনি রাগ করে হলেও আমাকে একটিবার মেসেজ দেন। মেয়েটা লিখল, আমি কি ভাল্লুক নাকি ভয় পাবার মতো কোনো অদ্ভুত প্রাণী? জানেন, আপনাকে রিকোয়েস্ট দেওয়ার পর থেকে প্রতিদিন আমিও আপনার আইডি খুলে অপেক্ষা করেছি। ভেবেছি এই বুঝি মেসেজ দিলেন, আপনিও কখনো দেননি, আর এখন হাহা রিয়্যাক্ট। সরি, আসলে কথা শুরু করার জন্য এমনটা করেছি, রাগ করবেন না। এভাবেই আমাদের পরিচয়, প্রথম কথা বলা। হ্যাঁ, ফেসবুকে আমাদের পরিচয় হয়। আমরা একে অন্যের ছবি দেখেই পছন্দ করে ফেলি, কিন্তু তখন সেটা কৌতূহল ছিল, শুধুই একটা ভালো লাগা ছিল। ভালোবাসাটা প্রথম দেখায় শুরু হয়। এই প্রথম আমি আমার মেঘকে খুব কাছ থেকে দেখি। আপনারাই বলেন, ভালো না বেশি কি থাকা যায়? সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে হাতের কাজগুলো শেষ করেছি। তাড়াহুড়ো করে চা বানাতে গিয়ে হাত কিছুটা পুড়ে গেছে, তবে সেদিকে কোনো খেয়াল নেই। গত 1 মাস ধরে যাকে খুব পছন্দ করি তার সাথে আজ প্রথম দেখা হবার কথা। গতকাল প্রথম মেসেজে কথা হয়েছে। 1টা মাস কোনো মেসেজ দিতে পারি দ্বিধায়, তবে বুদ্ধি করে হাহারি এক দেওয়া, এটা কাজে দিবে কিছুটা অনুমান করেছিলাম, কিন্তু সত্যি সত্যি কাজ করেছে। স্বপ্ন নীলা মেসেজ দিয়েছে। প্রথমে কিছুটা রাগ করেছিল, তবে রাগ বেশিক্ষণ থাকিনি। কথা বলার শেষে নিজে থেকে আজ দুপুরে দেখা করার কথা জানিয়েছে। মধ্য দুপুর, রোদে পুড়ে পুড়ে খাক হয়ে গেছে মাটি ও মানুষ। নিজের হাতে বানানো 1 কাপ চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে সকালের খাবার শেষ করেছি। যাত্রাবাড়ি থেকে রিকশায় সরাসরি মৌচাক চলে এসেছি স্বপ্ননীলার সাথে দেখা করার জন্য। তার প্রিয় রেস্টুরেন্টে ঢুকলাম। স্বপ্ননীলা মেসেজে এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলেছে এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো। স্বপ্ননীলা মাঝে মাঝে এখানে খেতে আসে। তবে অবাক করা বিষয়, এটা আমারও খুব প্রিয় রেস্টুরেন্ট। বাইরের গনগনে আগুনের উত্তাপ থেকে এক টুকরো পৃথিবীর সৃষ্টি করা স্বর্গে প্রবেশ। কৃত্রিম ঠান্ডা বাতাসে পুড়ে যাওয়া শরীর ক্রমশ কাদামাটিতে রূপান্তর হতে লাগলো। লোকজন খুব কম, অর্ধেক টেবিল খালি পড়ে আছে। আকাশ দেখা যায়। এরকম একটা টেবিলে গিয়ে বসলাম। বসতেই ওয়েটার খাবার অর্ডার নিতে চলে এলো। আমি বললাম, একজনের জন্য অপেক্ষা করছি, সে এলে আপনাকে ডাকবো। আকাশ খুব পছন্দ করি। আকাশের সাথে একটা বিকাল নিমিষেই কাটিয়ে দিতে পারি আমি। তাই তো আকাশ দেখা যায় এমন একটা টেবিলেই বসেছি। টুকরো টুকরো মেঘ জমেছে আকাশে। আজ বিকালে বৃষ্টি হবে মনে হয়। শহরে যদি নিয়ম করে আকাশ দেখার জন্য একটা সময় সকল কাজ বন্ধ করে দেওয়া যেত, ভালো হতো। এসব ভাবতে ভাবতে স্বপ্ননীলা দরজা দিয়ে প্রবেশ করল। স্বপ্ননীলা কেন শাড়ি পরে এসেছে? নিজেকে নিজেই প্রশ্নটা করলাম। কি অদ্ভুত সুন্দর! মেয়েরা কি কারো সাথে প্রথম দেখায় শাড়ি পরে আসে? হয়তো সব মেয়ে চায় প্রথম দেখায় সবাই তাদের প্রেমে পড়ুক, আর বিশেষ কেউ যদি হয় তাহলে আরও সুন্দর করে সেজে আসে, যাতে ছেলেটা প্রথম দেখায় প্রেমে পড়ুক। কিন্তু সে কি জানে তাকে সামনাসামনি না দেখার আগেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছি আমি। স্বপ্ননীলা আকাশি রঙের শাড়ি পরেছে, ম্যাচিং করে চুড়ি, টিপ, চোখে কাজল দিয়েছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা এক টুকরো মেঘ থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস সৃষ্টি করেছে, আর মেঘের চোখে পরিয়ে দিয়েছে কাজল। এ কাজল ভরা চোখে ডুব দিতে ইচ্ছে করে। এখানে একবেলা হারিয়ে গিয়ে ভালো থাকা যায়। স্বপ্ননীলা হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আমি উঠে দাঁড়িয়ে স্বপ্ননীলাকে বসার জন্য চেয়ারটা বের করে দিলাম। স্বপ্ননীলা বসার পর ফিরে এসে নিজের চেয়ারে বসলাম। স্বপ্ননীলা বলল, এই যে অব্র, কেমন আছেন আপনি? আমি বললাম, মেঘ মুখ দেখে কেউ খারাপ থাকতে পারে? মেঘমুখ? হ্যাঁ, মেঘমুখ। এই যে আমার সামনে এক টুকরো সাদা মেঘ বসে আছে, তবুও আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমায় একটু চিমটি কাটবেন? মেয়েটা হেসে দিল। হাসির শব্দ জলতরঙ্গ শব্দের মতো। মেয়েটার সব কিছুতেই আমি মুগ্ধ হচ্ছি কেন? মানুষ যাকে ভালোবাসে তার সব কিছুই কি প্রিয় মনে হয়? সব কিছুই কি পছন্দ হয়? হয়তো হয়, সেই জন্য আমার সামনে বসে থাকা মেয়েটার সব কিছু ভালো লাগছে আমার। স্বপ্ননীলা বলল, চিমটি কাটা লাগবে না, আমি সত্যিই আপনার সামনে বসে আছি। সমস্যা নেই, একটু চিমটি দিয়েই দিন। যদি স্বপ্ন হয় তবে স্বপ্ন ভাঙার পর আমার থেকে বেশি কষ্ট আর কেউ পাবে না।
আমার থেকে দুঃখী মানুষ কেউ হবে না। স্বপ্ন নীলা হালকা করে হাসতে হাসতে আমার হাতে চিমটি কাটল আর বলল, এবার খুশি? আমি বাস্তবেই আপনার সামনে বসে আছি, এখনো আমার বিশ্বাস হচ্ছে না? এবার কি আমাকে চিমটি কাটবেন? না না, তেমন কিছুই করব না। আচ্ছা, আপনাকে বৃষ্টি মেঘা বলে ডাকি? কিছুটা সময় চুপ থেকে আমি আবার বললাম, এই নামে তো কেউ ডাকে না আমায়। আমার বৃষ্টি খুব পছন্দ, তাই ফেসবুকে নিক নামের জায়গায় বৃষ্টি মেঘা দিয়েছি। আচ্ছা, যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি মেঘা বলে ডাকবো, আর এখন নীলা বলে ডাকবো। আচ্ছা, সমস্যা নাই, আপনার যা ইচ্ছে ডাকতে পারেন। কি খাবেন? আপনার খুশি, যা অর্ডার দিবেন। ওকে, তাহলে আমার পছন্দ মতো অর্ডার দিচ্ছি। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিয়ে দিলাম। নীলা সামনে বসে আছে। হঠাৎ কী ভেবে বললাম, আপনাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। নীলা অবাক। চোখ দেখে যে কেউ বলে দিতে পারবে কতটা অবাক হয়েছে সামনে বসা মানুষটা। অবাক চোখে জিজ্ঞাসা সুরে সে বলল, ভয়ঙ্কর সুন্দর মানে? আমি বললাম, এত সুন্দর যে দেখলে বুকটাই কেঁপে ওঠে। হঠাৎ কাউকে দেখে যদি বুক কেঁপে ওঠে তবে একেই ভয়ঙ্কর সুন্দর বলে। আপনাকে প্রথম দেখে বুক কেঁপে উঠেছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছে এই বুঝি হৃদয়টা ফেটে যাবে। নীলা আবার হেসে দিল। ইস, এত সুন্দর কেন হাসিটা? নীলা বলল, আপনি খুব সুন্দর করে কথা বলেন। কথা বলার মাঝে খাবার চলে এলো। খাবার খাওয়ার সময় নীলা আমার হাতের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে? আমি বললাম, পুড়ে গেছে। কিভাবে? সকালে তাড়াহুড়ো করে চা বানাতে গিয়ে। এত তাড়াহুড়ো করে কেউ? তা আপনি চা বানাতে পারেন? কেন পারবো না? চা থেকে শুরু করে রান্না করা সব পারি। শিখলেন কিভাবে? ব্যাচেলর মানুষ, রান্না করতে করতে শিখেছি। আপনি একা থাকেন? আপনার ফ্যামিলি? ঢাকায় আমি একা থাকি, ফ্যামিলির বাকি সবাই সিলেট থাকে। সিলেট কেন? বাবার চাকরির জন্য। বাবা ব্যাংকে চাকরি করে। 4 বছর হয়েছে প্রমোশন পেয়ে সিলেটের শাখায় ট্রান্সফার হয়ে চলে গেছি। এখানে আপনি একা থাকেন? না, আমার রুমমেট আর আমি। এখন থেকে সাবধানে কাজ করবেন, এত তাড়াহুড়ো করার দরকার নেই। হাতে মলম লাগিয়েছেন? হ্যাঁ, আসার আগে মলম লাগিয়ে এসেছি, সমস্যা নেই, সেরে যাবে, টেনশনের কিছুই নেই। তবুও বাসায় গিয়ে ভালো করে স্যাভলন দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে নেবেন আবার। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই। দুজনের খাওয়া শেষ। নীলা বলল, আচ্ছা চলুন, উঠি আজ। চলুন আপনাকে পৌঁছে দেই। না না, আমি একা যেতে পারবো। আপনার কাজ থাকতে পারে, আপনি চলে যান। আমার জন্য উল্টো পথে আসার দরকার নেই, আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। তাহলে রিক্সা করে দেই। এই ভর দুপুরে রিক্সা পাওয়া মুশকিল। এই সময় রিক্সা চালক রাস্তার পাশে গাছের ছায়ায় রিক্সার মধ্যে জম্পেস্ট একটা ঘুম দেয়। দুইজনে বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা এলো। এই যে মামা, যাবেন? কোথায় যাবেন? নীলার দিকে ঘুরে জিজ্ঞাসা করলাম, কোথায় থাকেন সেটা জানা হলো না। উত্তর বাড্ডা। মামা ওকে উত্তর বাড্ডা পৌঁছে দিবেন। নীলা রিক্সায় উঠে বসলো, বলল, চলি, আপনি সাবধানে যাবেন। আপনিও সাবধানে যাবেন। রিক্সা চলা শুরু করলো। কিছুটা দূরে চলে যাওয়ার পর আমি দৌড়ে রিক্সার কাছে এসে বললাম, আবার মেঘমুখ দেখার অসুখ হলে কি করব? নীলা কিছু বলল না, হেসে দিল। রিক্সা চলছে, আমি হাঁপিয়ে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ নীলা রিক্সা থেকে মুখ বের করে পেছন ফিরে আমার দিকে তাকিয়ে নীলা বলল, কিছু রহস্য থাকা ভালো, আবার দেখা হওয়াটা না হয় রহস্যের মতো অজানাই থাকুক। রিক্সা অনেক দূর চলে গেল। আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম। যাত্রাবাড়ি একটা বাসে উঠে জানালার সিটে এসে বসলাম। মেয়েরা সবসময় তার চারপাশে রহস্যময় করে রাখতে পছন্দ করে, গোলক ধাঁধার মধ্যে থাকতে পছন্দ করে। মেয়েরা এমন কেন? কেন রহস্যময় একটা হাসি দিয়ে রহস্য রেখে চলে যায়? আবার কবে দেখা হবে বৃষ্টি মেঘার সাথে? কবে? এখনই আবার দেখতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। অব্র, অব্র, রাতে কি রান্না হবে? কিরে এখনো ঘুম? সেই বিকেলে ঘুমিয়েছিস, উঠবি না? আমি ঘুম ঘুম চোখে রাকিবের দিকে তাকালাম। আজ সারাদিন কিছুই রান্না করিসনি। সকালে দুপুরে কি খেয়েছিস? আমি অফিস থেকে এসে দেখি কিছুই রান্না করা নাই। তোর কি শরীর খারাপ? জ্বর এসেছে? নীলার সাথে দেখা করে বাসায় এসে শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কটা বাজে? রাকিব জবাব দিল, রাত 8:18। এত সময় ঘুমিয়েছি? সরি রে,
কিছুই রান্না করতে পারিনি। সকালে তুই অফিসে যাওয়ার পর আমি চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। দুপুরে বাইরে খেয়েছি, সেজন্য আজকে সকালে রান্না করিনি। ভেবেছিলাম সন্ধ্যায় করব, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। তুই কখন এসেছিস? প্রশ্ন শুনে চমকে গেল রাকিব। মনে নেই তোর? তুই তো দরজা খুলে দিলে। দরজা খুলে কোনো কথা না বলে রুমে এসে শুয়ে পড়লি। ভাবলাম হয়তো শরীর ভালো না, তাই আর বিরক্ত করিনি। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি, এসে একসাথে রান্না করব। আচ্ছা। রান্না শেষ করে খেয়ে রাকিবের সাথে গল্প করার সময় হঠাৎ নীলার মেসেজ এলো। কি করেন? রাকিবের সাথে আড্ডা দেই। রাতে খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। ব্যস্ত থাকলে পরে কথা বলি। না না, ব্যস্ত না। আপনি কি করেন? জানলা দিয়ে আকাশ দেখি, অন্ধকারের মধ্যে তারাগুলো মিটমিট করে জ্বলছে, সুন্দর লাগছে। চাঁদ আছে আকাশে? আছে, খুব সুন্দর। আজকের চাঁদটা খুব সুন্দর। আচ্ছা, চাঁদ কি আপনার থেকেও বেশি সুন্দর নাকি একটু কম সুন্দর? আমি মোটেও সুন্দর না, আর চাঁদ আমার থেকে বেশি সুন্দর। জানলা খুলে নিজেই দেখুন। অনেক সুন্দর আজকের চাঁদ, মুগ্ধ হবেন দেখে। আমিও দেখছি, তবে আমার মনে হচ্ছে চাঁদ ঠিক আপনার মতো সুন্দর। আপনাকে বলেছে চাঁদ বেশি সুন্দর। এই অব্র, কার সাথে কথা বলিস? আবার একা একা হাসতেছিস? বিশেষ কেউ? রাকিবের কথা শুনে পিছন ফিরে তাকালাম, নিজেকে সামলে নিয়ে বললাম, না তেমন কেউ না, এই এক বন্ধুর সাথে কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে, বল। তাহলে আমি ঘুমাতে যাচ্ছি, সকালে আমার অফিস আছে। ঠিক আছে, তুই গিয়ে ঘুমা, কাল কথা হবে। আমি প্রশ্ন করলাম, ব্যস্ত বুঝি? না, এখন সম্পূর্ণ ফ্রি আছি। কি করবেন এখন? নদী দেখব। এই ঢাকা শহরে গিজগিজ করা বিল্ডিং, গাড়ি, রিক্সার মধ্যে নদী পাবেন কোথায়? নদীকে একমাত্র নদীর কাছে গিয়ে দেখা যায়। এই কোলাহল ব্যস্ততার মধ্যেও নদী দেখা যায়। কিভাবে? জানালা দিয়ে কি দেখতে পাচ্ছেন? আকাশ, রাস্তা, গাড়ি, রিক্সা ইত্যাদি। এই যে রাস্তা, একে নদী মনে করুন। রিক্সাগুলোকে নৌকা মনে করুন, বাসগুলোকে লঞ্চ মনে করুন। দেখবেন চোখের সামনে নদী ভেসে উঠবে। বাহ, দারুণ বুদ্ধি তো। আমার যখন একা লাগে, যখন মন খুব খারাপ থাকে, তখন এই রাস্তাকে নদী মনে করে দেখি, আকাশ দেখি, নিমিষেই মন ভালো হয়ে যায়। জানেন, আপনি খুব সুন্দর করে কথা বলেন। তাই এই পর্যন্ত কথা বলে কয়টা মেয়ে পটিয়েছেন? গুনে দেখতে হবে, ঠিক মনে নেই। হবে 10-12টা। নীলা মেসেজ দেখেও রিপ্লাই দেয় না, হয়তো মন খারাপ করেছে। অনেকক্ষণ পর আমি আবার মেসেজ দিলাম, কি হলো, কথা বলছেন না কেন? একটু ব্যস্ত ছিলাম। বাহ, কত সহজে মানুষ অজুহাত দিতে পারে। শুনুন, আমি আগে কাউকে পটাইনি, আর কেউ পটেও নি। আমার জীবনে আগে কেউ ছিল না। সত্যি বলছেন? তবে এখন কি কেউ আছে? ভেবে দেখতে হবে। কি কি বললেন? ভেবে দেখা লাগবে? রাগ করছেন কেন? আমি রাগ করার কেউ না। আমাদের সম্পর্ক তো এখনো আপনিতেই আছে। আমি তো আপনার তুমিই না। এখানে রাগ করার অধিকার নেই। যদি অধিকার দিতে চাই, রাগ করবেন, অভিমান করবেন, মাঝে মাঝে বকে দিবেন, অভিমান করে কথা না বলে থাকবেন, আবার কিছুক্ষণ পর অভিমান ভেঙে বলবেন ভালোবাসি। না, বয়ে গেছে আমার শুধু শুধু রাগ করতে। বলবো না কিছুই। আমি যে চাই কেউ রাগ করুক, অভিমান করুক, বকে দিক, রাগ করে দেখা হলে মারুক, তবুও কেউ একজন থাকুক, খুব আপন কেউ একজন থাকুক, যাকে অকারণে ভালোবাসবো, না বলা কথাগুলো নিমিষেই বলে দিতে পারবো, যার কাছে কষ্টগুলো জমা রাখতে পারবো, সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সময়গুলো ভাগ করতে পারবো। আপনি কি আমার তুমি হবেন? তুমি কি আমার সেই তুমি হবে? নীলা কিছু বলে না, চুপ 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 করে থাকে, মেসেজের উত্তর দেয় না। আমার খুব ইচ্ছে করে নীলার কণ্ঠ শুনতে। আমি ফোন দেই, নীলা ফোন ধরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না। তবু আমি কিছু একটা শুনতে পাই। আমি শুনতে পাই এই নৈশব্দর মাঝে কেউ একজন বলছে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি শুনতে পাই কেউ একজন বলছে আমি তোমার তুমি হতে চাই। আমি আরও শুনতে পাই আমি তোমার সেই মানুষটি হতে চাই। আমি বারবার এই কথাগুলো শুনতে পাই, কিন্তু কেউ কোনো কথা বলে না, কেউ কিছুই বলে না। তবু আমি কেন শুনতে পাই? কেন? অনেকক্ষণ পর নীলা বলে, আজ রাখি, কাল কথা হবে, বাই, শুভরাত্রি। এটা বলে ফোন কেটে দেয় নীলা। আমি কানে ফোন চেপে রাখি, ওপাশে কেউ নেই।
তবু আমি শুনতে পাই কেউ একজন বলছে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এভাবে কেটে যায় অনেকটা সময়। অবশেষে ফোন নামিয়ে রেখে জানালার দিকে তাকাই, একটা নদী দেখতে পাই, খুব ছোট একটা নদী। নদীর মধ্যে চাঁদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চাঁদটা আসলেই সুন্দর, অনেক সুন্দর। এভাবে আকাশ দেখি, নদী দেখি, আর মনে মনে ভাবি আজকার শুভরাত্রি খুব অপ্রিয় বাক্য মনে হয়। শুভরাত্রি বললে যে কথোপকথনের ইতি টানতে হয়। 2 দিন কেটে গেল, নীলা একবারও কল রিসিভ করেনি, মেসেজের উত্তর দেয়নি। 12 কয়েকবার ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি, নীলার কোনো রেসপন্স পাইনি। প্রতিবার ফোনে কল যায়, তবে ওপাশ থেকে কেউ রিসিভ করে না। ফোনে রিং যাবার সময় আমি অদ্ভুত সব শব্দ শুনতে পাই, তবে কিছুই বুঝতে পারি না। সব কিছু এলোমেলো, অদ্ভুত, ভুতুরে। বৃষ্টি নেমেছে, খুব বৃষ্টি হচ্ছে। দুপুরে ইন্টারভিউ দিয়ে বাসায় ফেরার সময় আকাশ কালো মেঘে জমেছিল। এখন বিকাল, বিকালের মেঘগুলো বৃষ্টি হয়ে নেমে আসছে নগরীতে। মন খুব খারাপ। এই নিয়ে 16টায় ইন্টারভিউ দিয়েছি, সব জায়গায় ব্যর্থ ব্যর্থ। কিছু মানুষের জীবনে সফলতার চেয়ে ব্যর্থতার পরিমাণ বেশি থাকে, তবে সেই সব মানুষগুলোর জীবনে হঠাৎ করে অলৌকিকভাবে খুব বড় সফলতা আসে। সেই সফলতা বাকিটা জীবন সুখে থাকার জন্য যথেষ্ট। আমিও অপেক্ষায় আছি, আমার জীবনে কি সফলতা আসবে? সফলতাকে কি ছুঁয়ে দেখতে পারবো? এসব ভাবতে ভাবতে ছাদে চলে এসেছি। আজ বরং ভিজি, এই বৃষ্টির পানিতে ভিজে সকল ব্যর্থতা ভুলে যাই। সকল কষ্ট, সকল খারাপ লাগার অনুভূতি বৃষ্টির পানিতে ধুয়ে যেতে দেই। আজ বৃষ্টি হই, তুমুল ঝড় হই, ঝড়ে সব এলোমেলো চিন্তাগুলোকে উড়িয়ে দেই। আজ আমি পাখি হই। আচ্ছা, পাখিরা কি বৃষ্টির মধ্যে উড়ে? সন্ধ্যা হয়ে গেছে, খুব মাথা ব্যথা করছে। রুমে এসে কোনো রকম মাথা মুছে কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লাম। রাকিব কয়েকবার রান্না করার জন্য ডাকতে এলো রুমে। আমার মাথা তোলার মতো শক্তি নেই, কথা বলার মতো শক্তি নেই। আবার ডাকতে এসে গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, অব্র, তোর তো ভীষণ জ্বর, ডাক্তারের কাছে নিয়ে যাব? খুব কষ্টে উত্তর দিলাম, না, দরকার নাই, আমার ড্রয়ারে ওষুধ আছে। তুই আমাকে একটু পানি আর ড্রয়ার থেকে ওষুধ বের করে দে, আমি খেয়ে শুয়ে থাকি। আচ্ছা। তুই আজকে কিছু একটা রান্না করে খেয়ে নে, আমি রাতে খাবো না কিছু। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই ওষুধ খেয়ে ঘুমা। আমি কি থাকবো আজকে তোর রুমে যদি কিছু দরকার পড়ে? না, দরকার নেই, সমস্যা হবে না। ওষুধ খেয়েছি, সুস্থ হয়ে যাব সকালের মধ্যে। তাহলে আমি মাঝে মাঝে এসে দেখে যাব। আচ্ছা ঠিক আছে, মধ্যরাত হবে হয়তো। প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ বন্ধ করে থাকতে পারছি না, আবার চোখ খোলা রাখতে পারছি না। মনে হচ্ছে কানের কাছে, খুব কাছে কেউ একজন চিল্লাচিল্লি করছে, আবার সাথে চলে যাচ্ছে। মনে হচ্ছে মাথাটা ব্যথায় ফেটে যাবে এক্ষুনি। কয়টা বাজে? কত রাত হয়েছে? সকাল হতে কি অনেক দেরি? এসব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘুম আসছে, আবার ঘুম আসছে না। মনে হচ্ছে একটা বন্ধ রুমে আটকে পড়েছি, কিছুতেই বের হতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ভাব। আমি খাটের আশেপাশে হাত দিয়ে মোবাইল খুঁজতে লাগলাম। কটা বাজে জানতে না পারলে মাথা ব্যথা আরও দ্বিগুণ হবে। এদিক ওদিক হাত দিয়ে তালাশ করতেই পেয়ে গেলাম ফোন। ফোনের লক বাটনে চাপ দিয়ে কিছুতেই লক খুলতে পারছি না। ফোন খুলছে না কেন? মাথা ভো ভো করে ঘুরছে, প্রচণ্ড চাপ অনুভব করছি। হঠাৎ পিপাসা পেয়ে গেল। পানি খেতে হলে খাট থেকে নেমে টেবিলের কাছে যেতে হবে। খুব কষ্ট হচ্ছে নামতে, তবুও নামতে হবে। মনে হচ্ছে এখন পানি না খেলে আর কখনো পানি খেতে পারবো না। নেমে পানি খেয়ে আসার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। ঘুম ভেঙে দেখি সাদা রঙের বিছানায় শুয়ে আছি, পাশে একটা জানালা, জানালায় সাদা পর্দা টাঙানো। অদ্ভুত, এখানে প্রায় সব কিছুই সাদা, তবে জানালা বন্ধ। জানালাটা খুলে দিতে ইচ্ছা করছে, তবে এখন বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না। মানুষ খুব অদ্ভুত, কখন কি ইচ্ছা করে সে নিজেও জানে না। উল্টো দিকে ঘুরে দেখে কিছুক্ষণ পর বুঝলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর দরজা দিয়ে কেউ একজনের ঢোকার শব্দ পেয়ে তাকাতেই চমকে গেলাম। মা, তুমি এখানে? কখন এসেছো? মাকে এখানে দেখে আমি খুব অবাক হলাম, রীতিমতো চমকে গেলাম। দুপুরে এসেছি রাকিবের ফোন পেয়ে। কেমন আছিস এখন? ভালো আছি। বাসার সবাই কেমন আছে? আনিকা বাবা কেমন আছে? এখন কয়টা বাজে? এখন কি বিকাল? দেখতে পাচ্ছি আমার ছেলেটা খুব ভালো আছে, এত ভালো আছে যে এখন হাসপাতালের বেডের পাশে বসে তার সাথে কথা বলতে হচ্ছে। তুই কাল রাতে অজ্ঞান হয়ে গিয়েছিলি, তোর বন্ধু ভোরে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে ভর্তি করিয়ে আমাকে ফোন দিয়েছে। আমি ফোন পেয়ে সাথে সাথে চলে এসেছি। দুপুরে এসে পৌঁছেছি, এসে দেখি তুই ঘুমিয়ে আছিস। শুনলাম ডাক্তার তোকে কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, আর বাসার সবাই ভালো আছে। আমি একা এসেছি,
আনিকার পরীক্ষা ছিল, তাই ও আসতে পারেনি। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আর আমি কি একদিনের মতো ঘুমিয়েছি এই সামান্য জ্বরের কারণে? আমার আসতে কোনো সমস্যা হয়নি। তোর সামান্য জ্বর? তুই জানিস কি পরিমাণ জ্বর ছিল? এখন একটু কম। ডাক্তার বলেছে অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছে। সাথে দুশ্চিন্তা, টেনশন, ঠিকমতো খাবার না খাওয়া, রাত জাগা, সব কিছু মিলে তোর শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। এই কয়েকদিনে একদম কাবু হয়ে গেছিস। তা এত দুশ্চিন্তা, টেনশন কিসের জন্য? চাকরি নাকি অন্য কিছু? তোর আব্বু কতবার বলেছে ব্যাংকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। এবার বললে আমি আর তোর হয়ে না বলতে পারবো না। বাবার ভয়ে বাবাকে সরাসরি কিছু বলিস না, সব আমার বলতে হয় আর আমায় কথা শুনতে হয়। এই বলে দিলাম, আমি আর তোর জন্য কোনো কথা শুনতে পারবো না। মা, ও মা। কি হলো? মা 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 করছিস কেন? আমি তোর কোনো কথায় রাজি হব না। মামুনি, এত টেনশন করো না, আমি সুস্থ হয়ে যাব। তুমি কি জানো, তুমি যখন খুব টেনশন করো তখন একটার পর একটা কথা বলতে থাকো, বাচালের মতো কথা বলেই যাও। হ্যাঁ, আমি তো এখন বাচাল, আমি তো ভালো না। তোর বাপ বেটাই ভালো, তোদের কথা সব সময় ঠিক, মাঝখানে আমি শুধু কষ্ট পাই। এই দেখো আবার চোখে পানি। প্লিজ মা, কান্না করবে না। তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয়। এখন তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও, আমার মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো। আচ্ছা, আমি রাতে আসবো খাবার নিয়ে। বল কি খাবি, কি রান্না করব? আমার পছন্দের খাবার কোনটা সেটা কি আবার বলে দেওয়া লাগবে? না, লাগবে না, আমি জানি। মা চলে গেল। কিছুক্ষণ পর রাকিব রুমে ঢুকলো, পাশে এসে বসে জিজ্ঞাসা করলো, কিরে, এখন কি অবস্থা, কেমন আছিস? এই তো কিছুটা ভালো লাগছে। আচ্ছা বিশ্রাম নে, আমি বাইরে আছি। শোনো, আমার ফোন কোথায়? ফোন মনে হয় বাসায় আছে। কেন, দরকার? হ্যাঁ, খুব দরকার। মনে হয় চার্জ শেষ। তুই এক কাজ কর, বাসায় গিয়ে ফোনটা চার্জে দিয়ে নিয়ে আয়। তোকে এখানে একা রেখে যাব? আরে আমি ভালো আছি, আমার সমস্যা হবে না। তুই যা, রাতে মা যখন আসবে সাথে আসিস, আর মনে করে ফোন নিয়ে আসবি। আচ্ছা, নিয়ে আসবো, তুই বিশ্রাম কর। রাকিব চলে গেল। ঘুম আসছে না। নীলার কথা খুব মনে পড়ছে। নীলা কি কোনো মেসেজ বা ফোন দিয়েছিল? ফোন দিলে তো ফোন বন্ধ পেয়েছে নিশ্চয়ই। ফোন বন্ধ পেয়ে কী ভেবেছে কে জানে। সময় মতো মা আর রাকিব চলে এলো। রাতে খাবার খেয়ে মায়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে মা চলে গেল। ফোন চালু করলাম। চালু করার পর সাথে সাথে কয়েকটা মেসেজ এলো। সিম কোম্পানির লোকদের খেয়ে দিয়ে কাজকর্ম নাই, সারাদিন শুধু মেসেজ দিতেই থাকে, মেজাজটা খারাপ করে দেয়। হঠাৎ নীলার মেসেজ চোখে পড়ল। মেসেজে লিখেছে, আপনার ফোন বন্ধ কেন? আপনাকে কয়েকবার ফোন দিয়েছি, রাগ করেছেন? আপনার ফোন রিসিভ করিনি বলে কি রাগ করে ফোন বন্ধ করে রেখেছেন? একটা মেসেজে দুটি ও রাত একটা এসেছে। নীলা সকালেও মেসেজ পাঠিয়েছে। শুভ সকাল। সকালে বার কয়েক ফোন দিয়েছি, রাতের মতো বন্ধ। রাতে ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু যেহেতু এখনো ফোন বন্ধ করে রেখেছেন সেহেতু আমি নিশ্চিত আপনি খুব রাগ করেছেন আমার উপর। আমি সত্যি সরি বলছি। দুপুরে মেসেজ পাঠিয়েছে, লেখা, শুনুন, আমিও আপনাকে খুব পছন্দ করি, তবে সব মেয়ে একটু সময় চায় ভালো করে ভাবার জন্য। আপনি তো খুব অদ্ভুত, এমন ভাব করছেন কেন? আর ফোন বন্ধ করে কি পুরুষত্ব দেখাচ্ছেন? এই মেসেজটা পড়ে মন ভালো হয়ে গেল, ঠোঁটে হাসি চলে এলো। আমাকে আর কখনো ফোন বা মেসেজ দিবেন না, আমি আপনার সাথে কথা বলতে চাই না। বাই। সবগুলো মেসেজ পড়ে আমি যতটা অবাক ঠিক ততটা খুশি, অনেকটা খুশি। আমি খুব ছোট একটা মেসেজ টাইপ করে কয়েক মিনিট ভেবে সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দিলাম। অপেক্ষা করছি। 1 ঘন্টা হয়ে যাবার পরও ওপাশ থেকে কোনো রিপ্লাই আসেনি। এখন সত্যি মেজাজ খুব খারাপ হচ্ছে। মেয়েরা আসলে অদ্ভুত, যখন কেউ মেসেজের উত্তরের জন্য অপেক্ষা করে তখন মেসেজ দিবে না, আর যখন ঘুমিয়ে কিংবা অন্য কাজে ব্যস্ত থাকবো কেমন করে বুঝে ঠিক তখনই গুরুত্বপূর্ণ মেসেজগুলো রিপ্লাই দিবে। অবশেষে ঠিক 1 ঘন্টা 40 মিনিট পর মেসেজগুলো শুধু হা রিয়েক্ট, নিচে লেখা, এইটা দিয়ে আমাকে মেসেজ দিতে বাধ্য করেছিলেন, তাই এটাই এখন আপনার প্রাপ্য। আমার হাতটা ছাড়া যাবে? হাতের তালু ঘেমে গেছে। হঠাৎ নীলা অন্যদিকে তাকিয়ে খুব আস্তে করে আমার উদ্দেশ্যে কথাটা বলল। আচ্ছা, এই বলে আমি নীলার হাত ছেড়ে দিলাম। নীলা হাতের তালু মুছতে মুছতে বলল, অনেকক্ষণ হাত ধরেছিলে, এই জন্যই হাতের তালু ঘেমে গেছে। যা গরম পড়েছে। মিনিট 5 পর আমি আবার হাত বাড়িয়ে দিলাম। নীলা মুচকি হেসে আমার হাতের তালুর উপর হাত রাখলো। আমি নীলার হাত ধরে রিকশায় বসে রইলাম। নীলা অন্যদিকে ফিরে হাসছে, আমি অন্যদিকে ফিরে হাসছি। অদ্ভুত মুহূর্ত, দুজনে রিকশা করে ঘুরছি। জ্বর থেকে সম্পূর্ণ সুস্থ হতে 6 দিন লেগেছে। এই প্রথম জ্বর আমাকে ভালোই ভুগিয়েছে। আমি কখনো 2 দিনের বেশি অসুস্থ থাকি না, কিন্তু এবার 5টা দিন লাগলো সুস্থ হতে।
গতকাল মাকে সিলেটের ট্রেনে উঠিয়ে দিয়েছি। আব্বুকে ফোন করে সময় মতো স্টেশনে থাকতে বলেছিলাম। মা বাসায় গিয়ে জানিয়েছে সুস্থভাবে পৌঁছেছে। নীলার সাথে এটা আমার দ্বিতীয়বারের মতো সরাসরি দেখা। ওই দিন রাতে নীলা হাহারি এক পাঠানোর পর আর কথা হয়নি। রাতের দিকে আবার প্রচণ্ড জ্বর এসেছিল। পরের দিন দুপুরে একটু সুস্থ হয়ে নীলাকে ফোন দিয়েছিলাম। নীলা ফোন রিসিভ করেনি। পরে ফোন করে জানিয়েছে নীলা ক্লাসে ছিল, ক্লাস শেষ করে কল ব্যাক করেছে। সেদিন নীলার সাথে দীর্ঘ সময় কথা হয়। বৃষ্টিতে ভিজে, রাতে জ্বর হওয়া, হাসপাতালে ভর্তি, ফোনে চার্জ না থাকা, সব খুলে বলার পর নীলা আর রাগ করে থাকতে পারেনি। নীলা বারবার বলেছিল দেখতে আসবে, কিন্তু হাসপাতাল থেকে পরের দিন বাসায় চলে যায়। ডাক্তার বলেছে গতকাল মা সিলেটে ফিরে যাওয়ার পর রাতে নীলাকে ফোন করে আজ দেখা করতে বলি। নীলা সাথে সাথে হ্যাঁ বলে। নীলা বলেছিল কাল আমার ক্লাস আছে, ক্লাস শেষে দেখা করব, তুমি একটু আগে এসে বাইরে অপেক্ষা করো। আমি নীলার কথা মতো অনেক আগে এসেছি। 4টায় ক্লাস শেষ হবে। ক্লাস শেষ করে বাইরে আসতেই নীলার সাথে আমার দেখা হয়ে যায়। নীলা একটা হাসি দিয়ে বলল, এই যে অব্র, কথা মতো আগেই চলে এসেছো দেখছি। কখন এসেছো? মিনিট 30 হবে। আমি কি এত আগে আসতে বলেছি? আর একটু দেরি করে আসলে সমস্যা হতো না? এই যে আজ আগে আসলাম, যখন দেরি করে আসবো সেদিন রাগ করবে না, তাহলেই হবে। বাহ, আগে থেকে দেরি করে আসবে বলে রাখছো? কি করব বলো? আজকে দেরি করে এসে যদি সত্যি কথাও বলি তাহলে মানুষ বিশ্বাস করে না, তাই এইভাবে এক্সকিউজ দিচ্ছি। আমি এরকম না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, এই বিশ্বাসটুকু রাখলেই হবে। আচ্ছা, একটা রিক্সা ঠিক করো, আজ রাত পর্যন্ত রিক্সায় ঘুরবো। সেই থেকে দুজনই রিক্সায় ঘুরছি। তুমি কিন্তু এখনও উত্তর দাওনি। নীলা আমার দিকে ফিরে বলল, কোন প্রশ্নের উত্তর? যে প্রশ্নটা যতবার মেসেজে জিজ্ঞাসা করেছি ততবার হাহা রিয়েক্ট পেয়েছি, যতবার ফোনে জিজ্ঞাসা করেছি ঠিক ততবার শুধু নিঃশ্বাসের শব্দ শুনেছি। তুমি প্রতিবারই নিশ্চুপ ছিলে। সেই প্রশ্নের উত্তর জানতে চাই, এখন বলো। নীলা বাচ্চা শিশুর মতো অবুঝ হওয়ার ভঙ্গিতে বলল, কি বলবো? যেটা আমি শুনতে চাই। তুমি কি শুনতে চাও সেটা তুমি জানো, আমি কি করে জানবো? আমার অল্প অল্প রাগ হচ্ছে। আমি কি শুনতে চাই তুমি জানো না? না, জানি না। তুমি আবার বললে হয়তো মনে পড়বে। আচ্ছা থাক, তোমার মনে করার দরকার নাই। আমি আর শুনতে চাই না, কখনো বলতেও চাই না। নীলা খুব জোরে হাতে চিমটি কাটল, রাগী রাগী কণ্ঠে বলল, তুমি শুনতে চাও না? সত্যি শুনতে চাও না? না, আমি শুনতে চাই না, আমি বলতেও চাই না। আমিও সামান্য রাগ করার ভাব নিয়ে নীলাকে কথাগুলো বললাম। নীলা মন খারাপ করে অন্যদিকে ঘুরে তাকালো, কিছুটা সরে গিয়ে বসলো। হাত ধরা ছিল, ছেড়ে দিল। এভাবে কেটে গেল নৈশব্দে কিছুক্ষণ। নীলা রিক্সা চালককে বলল, মামা, রিক্সা উত্তরের দিকে ঘুরান, আমি বাসায় যাব। এখনই চলে যাবে? মাত্র সন্ধ্যা হলো। কফি শপে গিয়ে কফি খেতে খেতে কিছু সময় গল্প করি। আমার ভালো লাগছে না অব্র, আমি বাসায় যেতে চাই এক্ষুনি। মামা, রিক্সা ঘুরান। আমি আর বাধা দিলাম না। রিক্সা উত্তরার দিকে যাচ্ছে। 1 ঘন্টার মতো সময় লাগলো আসতে। পৌঁছে গেলে নীলা বলল, মামা, এখানে রিক্সা থামান, ভেতরে যাওয়ার দরকার নেই। আপনি রিক্সায় থাকা এই ভদ্রলোককে পৌঁছে দিন। এই বলে নীলা রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলো। মেইন রোড থেকে নীলাদের বাসায় হেঁটে যেতে মিনিট 10-এর একটু বেশি সময় লাগে। নীলা রিক্সা থেকে নেমে যাওয়ার পর আমি রিক্সা মামাকে বললাম, মামা এখানে অপেক্ষা করুন, আমি আসছি। নীলার পিছু পিছু দৌড়ে গেলাম। নীলার কাছে আসতেই নীলা ফিরে তাকিয়ে বলল, কি চাই? কি চাই মানে? নীলা এভাবে কথা বলবে আমি কখনো ভাবিনি। জায়গাটা একদম শান্ত, আশেপাশে কোনো মানুষ নেই। এত অল্প রাতে এখানে মানুষগুলো কি ঘুমিয়ে পড়েছে কে জানে। নীলা আবার বলল, আমার পিছু পিছু দৌড়ে এসেছো কেন? কিছু বলবে? আমি নীলার সামনে এসে দাঁড়িয়ে বললাম, কি বলবো? নীলার রাগ আরো বেড়ে গেল। বলল, তাহলে এইভাবে পিছু পিছু এসেছো কেন? আমি কি আসতে বলেছি? এই বলে নীলা আবার হাঁটতে শুরু করলো। আমি নীলার হাত ধরে কাছে টেনে আনলাম। এভাবে পালাচ্ছ কেন? পালানো বন্ধ করো। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে নীলার কানের কাছ থেকে চুলগুলো সরিয়ে কানের খুব কাছে মুখ নিয়ে কিছু সময় নিয়ে বললাম, তোমার চুলের ঘ্রাণ খুব সুন্দর। কি শ্যাম্পু দিয়েছ? এই বলে হেসে দিলাম। রাগে নীলার চোখ মুখ লাল হয়ে গেল। নীলা চলে যাবার জন্য হাত ছুটানোর ট্রাই করছে, ছটফট করছে। নীলা চলেই যাবে। আমি নীলার চোখে হাত দিয়ে বন্ধ করে দিয়ে বললাম, শান্ত হও, খুব শান্ত। ধীরে ধীরে নিঃশ্বাস নাও, শান্ত, একদম শান্ত থাকো। নীলা শান্ত হলো।
খুব শান্ত হয়ে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি নীলার খুব কাছে চলে গেলাম। কিছুটা সময় নিয়ে বললাম, আমি যতটা আকাশ পছন্দ করি, আমি যতটা সাদা মেঘ পছন্দ করি, তার চেয়েও বেশি তোমাকে পছন্দ করে ফেলেছি। তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। নীলা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল। আমি ভাবিনি নীলা এটা করবে। এই রাস্তার মধ্যে আমি অনেকটা অবাক, খুশি। আমিও নীলাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ নীলাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। নীলা অবাক চোখে বলল, কি হলো? দূর থেকে হেঁটে আসা লোকটাকে দেখিয়ে বললাম, আমরা গলিতে আছি। তুমি এখানে আমাকে জড়িয়ে ধরবে ভাবিনি। নীলা অনেকটা লজ্জা পেল কথাটা শুনে। নীলা কিছুই বলল না। লোকটা পাশ দিয়ে চলে যাবার পর বলল, আমি এখন বাসায় যাব, তুমি চলে যাও। এই বলে নীলা হাঁটা শুরু করলো। আমি একটু জোর গলায় বললাম, যেটা শুনতে চাই সেটা বলবে না? নীলা যেতে যেতে হেসে উত্তর দিল, জড়িয়ে ধরার পরেও শুনতে হবে? এটা বলে চলে গেল। কোনো কিছু বলার সুযোগ দিল না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসার দিকে রওনা হলাম। দুপুর থেকে আকাশে ঘন কালো মেঘ, বৃষ্টি নামবে খুব জোরে। এই বৃষ্টি কয়েক ঘন্টা ধরে হবে। বৃষ্টিতে ভেজার জন্য এরকম বৃষ্টি পারফেক্ট। যে বৃষ্টি নেমে অল্প কিছু সময় পর থেমে যায়, সেই বৃষ্টিতে ভিজে মজা নেই। বৃষ্টি নামতে নামতে বিকালে বৃষ্টি শুরু হয়ে রাত পর্যন্ত একাধারে বৃষ্টি হবে। নীলাকে সকাল থেকে ফোন দিচ্ছি, তবে সে ফোন রিসিভ করছে না। নীলা ফোন রিসিভ করার সাথে সাথে বললাম, এই যে বৃষ্টি মেঘা, ভুলে গেছো? বলেছিলাম যেদিন আকাশে মেঘ থাকবে বৃষ্টি হবে, সেদিন তোমায় বৃষ্টি মেঘা বলে ডাকবো। কি করো? চা আইসক্রিম বানালাম। চা আইসক্রিম? এটা আবার কি? তোমার মুখে মাঝে মাঝে অদ্ভুত সব আইটেমের নাম শুনেই অবাক হয়ে যাই। খাবে? খুব মজা হবে হয়তো। কিছুক্ষণ হলো ফ্রিজে রেখেছি, বরফ হলে খাওয়া যাবে। খাবে? তোমার অদ্ভুত সব রান্না আমি কি কখনো খেয়েছি? আচ্ছা শুনি, কিভাবে চা আইসক্রিম বানালে? খুব সহজ। প্রথমে একটা চুলায় পানি আর অন্যটায় দুধ করে নিয়েছি। পানি গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে চিনি, অল্প কিছু এলাচ, দু একটা লবঙ্গ দিয়েছি। 5 মিনিট পর চা পাতা দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলেছি। চাটা ভালো করে ছেঁকে চায়ের মধ্যে দুধ, বাদাম, কিশমিশ দিয়ে কিছুক্ষণ ঘুটেছি। সব কিছু মিক্স হলে আইসক্রিমের কাপে ঢেলে তার উপর কিছুটা চকলেটের গুঁড়ো দিয়ে ফ্রিজে রেখেছি। বাহ, দারুণ। তুমি চাইলে একটা বই বের করতে পারো। বইয়ের নাম হবে অদ্ভুত সব রেসিপি। অনেক সেল হবে বইটা। তুমিও না, শুধু আজে বাজে কথা। সারাদিন কি চা আইসক্রিমের পিছনে লেগেছিলে? ফোন দিলাম, ধরলে না। আচ্ছা শোনো, যে কারণে ফোন দিয়েছি। হ্যাঁ বলো। মেঘ হয়েছে আকাশে, বৃষ্টি হবে, খুব বৃষ্টি। কয়েক ঘন্টা ধরে এই বৃষ্টি হবে। চলো বৃষ্টির মধ্যে শহরের রাস্তা দিয়ে হাঁটি। কিছু বৃষ্টির ফোঁটায় আমাদের দুজনের স্মৃতি জমা রাখি। জানো, পানিরও স্মৃতি আছে। এই সুন্দর স্মৃতিটুকু আমি, তুমি আর বৃষ্টি মনে রাখি। ভিজবে আমার সাথে? ফোনের ওপাশ থেকে নীলা কিছুই বলল না। হয়তো ভাবছে আমাকে অপেক্ষার কষ্টটুকু দিয়ে অবশেষে বলল, তোমার বাসা থেকে আমাদের বাসায় আসতে অনেক সময় লাগবে, যা জ্যাম। আমি বললাম, তুমি কি ভিজবে আমার সাথে? ভিজতাম, তবে তুমি এখন এখানে আসবে কি করে? আমি কিভাবে আসি সেটা ব্যাপার না। তুমি কি ভিজবে আমার সাথে, হ্যাঁ কি না? হ্যাঁ ভিজবো। তাহলে শাড়ি পরে নিচে নামো। তুমি কি আমার বাসার নিচে? না, তোমার বাসার নিচে না, তবে মেইন রাস্তায়, গলির মাথায়। সেই 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে রেখো না প্লিজ। কি বললে? জানো, আমি ভাবিনি এখন তুমি আমার বাসার কাছে থাকবে। আমি সত্যি অবাক। তুমি এমন কেন? আমাকে 15 মিনিট সময় দাও, আমি আসছি। 15 মিনিট না, তোমাকে 20 মিনিট দিলাম, তবে শাড়ি পরে আসবে। প্রথম দেখা হবার দিন আকাশি রঙের যে শাড়িটা পরেছিলে সেটা পরে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা শোনো, একটা চাদর নিয়ে আসবে। আচ্ছা একটু কষ্ট করে অপেক্ষা করো। নীলা অপেক্ষা করতে বলে ফোন কেটে দিল। নীলার সাথে রিলেশনে প্রায় 7 মাস কেটে গেছে। যতদিন যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে। আমি সত্যিই অবাক। আমি কখনো ভাবিনি একটা মানুষকে এত ভালোবাসা চাই। আমি একটা মানুষকে এত ভালোবাসতে পারবো। মানুষ যেটা ভাবে না, যা চিন্তা করে না, মানুষের জীবনে সেটাই ঘটে বেশিরভাগ সময়। মাঝে নীলার সাথে কয়েকবার ঝগড়া হয়েছে। নীলার
অনার্স শেষ। নীলার বাসা থেকে বিয়ের জন্য বারবার বিরক্ত করছে। নীলা বারবার বলেছে আমাদের কথা বাবা মাকে বলতে। আমি মাকে সব বলেছি, মা রাজি, তবে বাবাকে ভয়ে বলতে পারিনি। কখনো পারবো কিনা জানি না। এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় আছি, টেনশনে আছি। এখনো বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। চাকরি নিয়েও টেনশনে আছি। আর কত ইন্টারভিউ দিব কে জানে। শেষমেশ বাবার কথায় এবার রাজি হতে হবে। চাকরিতে জয়েন না করা পর্যন্ত নীলাও বাসায় আমার কথা বলতে পারছে না। তাই মনে মনে ঠিক করেছি বাবার কথায় এবার রাজি হয়ে ব্যাংকেই জয়েন করব। বাবা এই মাসে ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে এসেছে। অলৌকিকভাবে উত্তরার ব্রাঞ্চে জয়েন করেছে ব্রাঞ্চের হেড হিসেবে। আজকে উত্তরার বাসা খোঁজার জন্য এসেছিলাম। এসে দেখি আকাশে মেঘ করেছে। হঠাৎ নীলার সাথে ভিজতে ইচ্ছা হলো। বাসা খোঁজা আর হলো না, এটা নিয়ে ভাবনা নাই। আমি আর বন্ধু যে বাসায় ছিলাম, বাবা মা আর বোন সেই বাসায় উঠেছে। ফ্যামিলি বাসা, তাই কারো কোনো সমস্যা হচ্ছে না। রাকিবের সাথে সামনের মাসে এক কলিগ উঠবে। এই মাস আমরা এই বাসায় একসাথে আছি, তাই তাড়াহুড়ো নেই। অন্যদিন বাসা খোঁজা যাবে, কিন্তু অন্যদিন বৃষ্টিতে ভেজা যাবে না। নীলাকে এখনো বলিনি যে সামনের মাসে আমরা উত্তরায় চলে আসছি। নীলাকে সারপ্রাইজ দিব ভেবে রেখেছি। দূর থেকে নীলা হেঁটে আসছে। আমি যতবার এই মেঘের মতো মেঘমুখ দেখি ততবার নতুন করে প্রেমে পড়ি। মানুষটার মধ্যে এত মায়া, এই মায়া সারা জীবনেও কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমি চাই এই মায়া থাকুক, সারা জীবন থাকুক। এই মায়ার মধ্যে বাঁচতে চাই। আকাশি রঙের শাড়িটাই পরে এসেছে। নীলা কাছে এসে মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, কি এভাবে কি দেখো? তোমাকে দেখি। আমাকে নতুন করে দেখার কি আছে? জানি না, যত দেখি তত দেখতে ইচ্ছা হয়। দেখার ইচ্ছা এই এক জনম দেখেও মিটবে না হয়তো। আমিও চাই না মিটুক। হয়েছে হয়েছে, এবার চলো। কোথায় যাব? যেদিকে দু চোখ যায় চলে যাব, আর ফিরবো না। ইস, শখ কত! তুমি শাড়ি পরেছ, আমি পুরনো একটা শার্ট পরা। পাঞ্জাবি পরলে দারুণ হতো। এখন পাঞ্জাবি পাবে কোথায়? চলো আগে একটা শোরুম থেকে পাঞ্জাবি কিনি, তারপর যাব। এখন পাঞ্জাবি কিনবে? দরকার নেই। না, আমি পাঞ্জাবি পরে তোমার সাথে ভিজবো। এই মুহূর্ত আর কখনো ফিরে আসবে না। একটু আয়োজন করি, বৃষ্টিতে ভিজি। সেই সময় পাঞ্জাবি কিনে সেটা পরে নীলা আর আমি হাতির ঝিল চলে এলাম। হাতির ঝিল আসার সাথে সাথে বৃষ্টি নেমে দিল। সবাই ছুটাছুটি করছে। বৃষ্টি দেখে সবাই পালাচ্ছে। কেউ কেউ বৃষ্টি পৌঁছাতে পারবে না এমন ছোট জায়গায় আশ্রয় নিচ্ছে। কেউ কেউ ছাতা বের করে দ্রুত হাঁটছে বাসার ফেরার জন্য। কয়েক মিনিট পর দেখা গেল জায়গাটা ফাঁকা হয়ে গেছে। কিছু মানুষ অদ্ভুতভাবে দূর থেকে আমাদের দেখছে দুটি মানবীর হেঁটে যাওয়া। দেখছে যেখানে সবাই বৃষ্টি থেকে পালানোর চেষ্টা করছে, সেখানে এই দুইজন আরো বৃষ্টির মধ্যে ডুবে যাচ্ছে। ইটের পিচ থেকে একটা ঘ্রাণ বের হয়েছে, পুরা ঘ্রাণ। অনেকদিন বৃষ্টির অপেক্ষা ছিল। রোদে পুরা রাস্তাগুলো। বৃষ্টি আসতেই তাকে আলিঙ্গন করে নিয়েছে। বৃষ্টির একটা ঘ্রাণ আছে। বৃষ্টি যখন আকাশ থেকে ভূখণ্ডে এসে পড়ে, সেটার একটা ছন্দ আছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা ছন্দ মতো নেমে আসে। সৃষ্টিকর্তার এক রহস্য সৃষ্টি এই বৃষ্টি। নীলা আর আমি বেশ কিছুক্ষণ সময় বৃষ্টির মধ্যে হাঁটলাম। হঠাৎ নীলা বলল, চলো কোথাও বসি। আমি নীলাকে ব্রিজ দেখিয়ে বললাম, চলো ওই ব্রিজের উপর পা ঝুলিয়ে দিয়ে বসি, অন্যরকম লাগবে। নীলা ভাবিনি এরকম কিছু বলবো, তবে কিছুটা ইতস্ততা করে শেষমেশ বলল, আজকে তুমি যা বলবে তাই হবে। নীলার সাথে ব্রিজে বসে বৃষ্টিতে ভিজছি। নীলা অন্যদিকে ফিরেছিল। আমি নীলার হাতটা ধরলাম। সাথে সাথে নীলা আমার দিকে ফিরে বলল, এভাবে হাত ধরে আছো কেন? অকারণে হাত ধরতে পারি না। নীলা শুধু হাসলো, কিছু বলল না। আমি নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভেজা চুল, মুখে জমা বিন্দু বিন্দু বৃষ্টির পানি। নতুন বৃষ্টির ফোঁটা এসে পুরনো বৃষ্টির ফোঁটাগুলোকে গাল বেয়ে নামিয়ে দিচ্ছে। জগতের এটাই কি নিয়ম? নতুন কিছু এসে পুরনো জিনিসগুলোকে বিদায় করে দেওয়া। মেঘমুখটা আজ বৃষ্টির পানিতে ভিজে আরও সুন্দর হয়ে উঠেছে। হঠাৎ নীলার ঠোঁটে জমা বৃষ্টির ফোঁটা দেখে বৃষ্টির উপর হিংসা হলো। নীলা জিজ্ঞাসা করল, কি দেখো?
আমাকে না দেখে বৃষ্টি দেখো, বৃষ্টি আরো সুন্দর। হঠাৎ করে বললাম, আমি তোমার ঠোঁট ছাড়া কিছুই দেখছি না, অন্য কিছুই দেখতে পাচ্ছি না। সত্যি চোখের সামনে শুধু তোমার ঠোঁট। নীলা খুব লজ্জা পেল। মেয়েরা লজ্জা পেলে মেয়েদের কান এবং চোখের নিচে লাল হয়ে যায়। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় কতটা লজ্জা পেয়েছে। আমি আবার বললাম, কিস করতে পারি? নীলা একটু রেগে অনেকটা লজ্জা মাখা কণ্ঠে বলল, জিজ্ঞাসা করার কি আছে? কেউ কি দেখছে? দুটি মানব মানবী বৃষ্টির মধ্যে ডুবে আছে, একজন আরেকজনের ভেতরে। কেউ দেখলে দেখুক, কেউ কিছু ভাবলে ভাবুক, কিছু লোক ভাববে, কিছু বলবে, তারা যা বলবে তা বলুক। এখন রাত 10টা। আমি ওয়াশরুম থেকে বের হয়ে নীলার মেসেজ দেখে চমকে গেলাম। যতটা চমকেছি তার থেকে বেশি ভয় পেয়েছি। নীলার সাথে 4 দিন কোনো যোগাযোগ নেই। ঝগড়া হওয়ার পর এই প্রথম মেসেজ দিয়েছে। আমি কম হলেও 100 বার ফোন দিয়েছি এই 4 দিনে, 50টার মতো মেসেজ দিয়েছি। না, নীলা একটা মেসেজেরও উত্তর দেয়নি, একটাবার ফোন রিসিভ করেনি, ফোন ব্যাক করেনি। 4 দিন পর মেসেজ দিল, কিন্তু মেসেজে লেখা, অব্র শোনো, তুমি যদি 30 মিনিটের মধ্যে আমার বাসায় না আসো তাহলে আমি ছাদ থেকে লাফ দিব। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। আমি মেসেজটা কয়েকবার পড়লাম। নীলা কি দুষ্টুমি করে মেসেজটা দিয়েছে নাকি মজা করার জন্য জানার জন্য সাথে সাথে নীলাকে ফোন দিলাম। নীলার ফোন বন্ধ। আবার ফোন দিলাম, বন্ধ। কয়েকবার ট্রাই করলাম, প্রতিবার বন্ধ। আমি মেসেজ আসার টাইম লক্ষ্য করলাম, 5 মিনিট আগে এসেছে, তার মানে হাতে সময় আছে 25 মিনিট। এখন আমি কি করব? অতীত 4 দিন আগে বিকালে নীলা ফোন দিয়ে বলল, তোমার সাথে জরুরি কথা আছে, ফোনে বলা যাবে না। আমি বললাম, বলো, আমি শুনছি। দেখা করো, আমাদের পছন্দের জায়গায় আসছি, তুমি যত দ্রুত পারো চলে এসো। আমি এখন অফিসে, সন্ধ্যার পর দেখা করি। নীলা রেগে বলল, না, এক্ষুনি দেখা করতে হবে, তুমি এক্ষুনি আসবে। নীলার মেজাজ হয়তো খুব খারাপ, এখন কথা বাড়ালে শুধু শুধু ঝগড়া হবে। তাই আমি বললাম, আচ্ছা আমি আসছি, তুমি অপেক্ষা করো। নীলা আচ্ছা বলে ফোন রেখে দিল। নীলা আগে কখনো এভাবে দেখা করার কথা বলেনি। কি হয়েছে? নীলার বাসায় কি কোনো সমস্যা হয়েছে? এসব ভাবতে ভাবতে অফিস থেকে বের হলাম। বাবার কথা মতো গত মাসে ব্যাংকে জয়েন করেছি, উত্তরা ব্রাঞ্চে। বাবার সাথে এক অফিসে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। মাঝে মাঝে বাবা এসে দেখে যায় কি করি। খুবই বিরক্তিকর একটা বিষয়। বাবা বুঝেও না বোঝার মতো কাজটা করে। বাবাকে প্রচণ্ড ভয় পাই সেই ছোটবেলা থেকে। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন একদিন বাবা বলল, অঙ্ক বইটা নিয়ে আয় তো। সবসময় আমি মায়ের কাছে পড়ালেখা করি, বাবার কাছে এর আগে কখনো পড়তে বসিনি। আর অঙ্ক, এই নাম শুনলেই ভয় লাগে। বাবার পরে একমাত্র অঙ্ককে এতটা ভয় পাই। অঙ্ক যতটা কম পারি ততটাই কম বুঝি। অঙ্ক বুঝতে অনেক সময় লাগে। এই জন্য ছোটবেলায় মায়ের কাছে, স্যারদের কাছে অনেক বকা খেয়েছি। বাবার মুখে অঙ্ক বই নিয়ে আসার কথা শুনে ভয় কাঁপতে লাগলাম। তবে কিছু করার নেই। বাবা যখন বলেছে তখন বাবার কাছে আজ অঙ্ক করতে হবে। কাঁপতে কাঁপতে বাবার সামনে অঙ্ক বই নিয়ে দাঁড়ালাম। বাবা বলল, খাতা কই? আমি এক দৌড়ে টেবিল থেকে খাতা আর কলম নিয়ে আবার বাবার কাছে ফিরে এলাম। বাবা আমাকে অঙ্ক বোঝাতে লাগলো। বাবা বাবার মতো করে অঙ্ক বোঝাচ্ছে, তবে আমি কিছুই বুঝতে পারছি না। বাবা যখন বলে, বুঝেছিস? আমি শুধু হ্যাঁ বলি। অঙ্ক বোঝানো হলে বাবা বলল, এবার ঠিক এই নিয়মে অন্য একটা অঙ্ক দিচ্ছি, কর। যদি পারিস তাহলে বুঝবো। বুঝেছিস? আমি অঙ্ক নিয়ে 20 মিনিট বসে রইলাম। বাবা ফিরে এসে দেখলো আমি কিছুই করতে পারিনি। বাবা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে বলল, যদি না বুঝতে পারিস বলতি বুঝিনি, আর কখনো না বুঝে বুঝেছি বলবি না, ঠিক আছে? আমি এবারও মাথা উপর নিচ করে বোঝালাম, হ্যাঁ ঠিক আছে। সেই অঙ্ক বাবা আবার বোঝাতে লাগলো। যতবার বলছে বুঝেছিস, আমি ততবার মাথা ডানে বামে ঘুরিয়ে বলে দিচ্ছি বুঝিনি। আরও কয়েকবার বোঝানোর চেষ্টা করলো। আমি ভয়ের মধ্যে ছিলাম, তাই টেনশনে ভয়ে ভালো করে মনোযোগ দিতে পারছিলাম না, তাই কিছুই বুঝতেও পারছিলাম না। বাবা শেষমেশ বোঝানো বন্ধ করে রেগে খুব জোরে পিঠে থাপ্পড় দিল। রেগে বলল, মাথার মধ্যে তো গবরও নাই, গবর থাকলে কিছু তো বুঝতে পারতি। আমি একাধারে কান্না করতে লাগলাম। মা এসে আমাকে নিয়ে গেল। পিঠে 5 আঙ্গুলের দাগ বসে গেল। সেই থেকে ভয় আরও বেড়েছে, কখনো কমেনি। বাবাকে আমি সরাসরি কখনো কিছু বলতে পারি না। যা প্রয়োজন সেটা মাকে বলি, মা পরে বাবাকে বলে। পৌঁছে দেখি নীলা বসে আছে।
নীলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সব কিছু ঠিক আছে? কোনো সমস্যা হয়নি তো? নীলার মুখ দেখে বুঝে গেলাম কিছু একটা হয়েছে। মেজাজ খারাপ। নীলা কথা বলছে না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হলো, কথা বলছো না কেন? নীলা আরও কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে বলল, ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? আমি অনেকটা অবাক হলাম। বললাম, হঠাৎ এই প্রশ্ন? সত্যি করে উত্তর দাও, আমাকে ভালোবাসো? আমি বললাম, কোনো সন্দেহ আছে? নীলা বলল, আমাকে বিয়ে করবে? আমি কিছুটা রেগে বললাম, তোমার কি মনে হয় আমি তোমাকে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করব? তুই জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারি না। নীলার এখনো মেজাজ খারাপ, মন খারাপ। আমি আবার বললাম, বাসায় কিছু হয়েছে? বিয়ের জন্য কি প্রেশার দিচ্ছে? নীলা খুব রাগী কণ্ঠে বলল, তুমি বাবাকে বলেছো আমার কথা? আমি বললাম, মাকে বলেছি, মা আব্বুকে বলবে। আব্বুর কোনো কারণে কয়দিন ধরে মেজাজ খারাপ, তাই আম্মু বলতে সাহস পাচ্ছে না। তুমি বলতে পারো না? যাকে ভালোবাসো তার কথা সাহস করে নিজের বাবাকে বলতে পারো না? তাহলে কিরকম ভালোবাসো? নীলা খুব জোরে কথাগুলো বলল। আশেপাশের মানুষ নীলার কথা শুনে আমাদের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমি নীলাকে বুঝিয়ে বললাম, তুমি জানো আমি বাবাকে প্রচণ্ড ভয় পাই। নীলা বিদ্রূপভাবে বলল, এতই যখন ভয় পাও তাহলে নিজেকে পুরুষ ভাবতে লজ্জা করে না? নীলা বেশি বেশি হয়ে যাচ্ছে, শান্ত হও। না, আমি শান্ত হব না। আজকে রাতের মধ্যে তোমার বাবাকে আমাদের কথা বলবে। যদি না বলো তাহলে আমাদের সম্পর্ক এখানে শেষ। এই বলে নীলা চলে গেল। আমি একা একা যেখানে ছিলাম সেখানে কিছুক্ষণ বসে রইলাম। রাত 11টা। নীলার ফোন এলো। ফোন রিসিভ করার পর নীলার প্রথম কথা ছিল, বাবাকে আমাদের কথা বলেছো? আমি কিছুটা ভয়ে উত্তর দিলাম, বাবার মেজাজ আজকে অনেক খারাপ ছিল, তাই ভয়ে কিছুই বলিনি। বাবার মেজাজ ঠান্ডা হোক তখন বলবো। নীলা 4-5 মিনিট কিছুই বলল না। আমিও কিছু বললাম না। তুমি আমাকে আর কখনো ফোন দিবে না, কোনো মেসেজ দিবে না। নীলা খুব শান্তভাবে কথাগুলো বলল। আমি কিছু বলার আগে নীলা ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পর আমি কয়েকবার করে ফোন দিয়েছি নীলাকে। নীলা ফোন রিসিভ করেনি। ভেবেছি সকালে রাগ কমে যাবে, সকালে আবার ফোন দিব, কিন্তু গত 3 দিন ধরে আমার দেওয়া মেসেজের একটাও রিপ্লাই দেয়নি, একবারও ফোন রিসিভ করেনি। অবশেষে প্রচণ্ড রাগে নীলাকে মেসেজ বা ফোন দেওয়া বন্ধ করে দিয়েছি। যখন রাগ কমবে নিজ থেকে ফোন দিবে এই আশায় অপেক্ষা করছি। একটু আগে নীলার পাঠানো মেসেজটা আবার পড়লাম। আবার ঘড়ির সাথে টাইম মিলিয়ে দেখলাম 30 মিনিট থেকে 10 মিনিট চলে গেছে। হঠাৎ বুক কেঁপে উঠল। নীলা যদি সত্যি সত্যি এমন কিছু করে তাহলে আমার কি হবে? কিছুই ভাবতে পারছি না। বাসায় এই মুহূর্তে কেউ নেই, সবাই সন্ধ্যায় একটা দাওয়াতে গিয়েছে। আমাকে অনেক করে বলেছে যেতে, আমি যাইনি। কি করব এখন? চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় কিছুই ভাবতে পারছি না। দ্রুত একটা প্যান্ট আর একটা টি শার্ট পরে দরজা খুলে বের হলাম। স্যান্ডেল পাচ্ছিলাম না, তাই খুঁজতে গিয়ে সময় নষ্ট না করে বাসা থেকে বের হয়ে রাস্তায় এলাম। রাস্তায় কোনো বাস, রিক্সা কিচ্ছু নেই। গুরুত্বপূর্ণ সময় কিছুই ঠিকমতো পাওয়া যায় না। হিসাব করে দেখলাম এখান থেকে নীলাদের বাসায় হেঁটে গেলে 50 মিনিট লাগবে। যদি দৌড়ে যাই তাহলে 30 মিনিট। আমার হাতে সময় আছে 20 মিনিট। বাস বা রিক্সার জন্য অপেক্ষা না করে দৌড়াতে লাগলাম খালি পায়ে। রাস্তায় দৌড়াতে দৌড়াতে মনে মনে প্রার্থনা করতে লাগলাম নীলার যাতে কিছু না হয়, নীলা যাতে কোনো পাগলামি না করে। হঠাৎ কিছু একটাতে পা বেঁধে পড়ে গেলাম। হাঁটু কিছুটা কেটে গেল। সামান্য ব্যথা অনুভব হলো, তবে ব্যথাকে এতটা গুরুত্ব দিলাম না। দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। ঘড়ির দিকে তাকালাম, সময় শেষ। নীলা মেসেজে বলেছিল 30 মিনিটের মধ্যে নীলাদের বাসায় না আসলে নীলা ছাদ থেকে লাফ দিবে। মেসেজ পেয়ে অন্য কিছু না ভেবে বাসা থেকে বের হয়ে দৌড়াচ্ছি। এত রাতে বাস কিংবা রিক্সার জন্য অপেক্ষা করা মানে সময় নষ্ট। নীলা কি ছাদ থেকে লাফ দিয়েছে? মনে মনে প্রার্থনা করলাম, নীলা আমাকে আর 10 মিনিট সময় দাও, আমার আসতে মাত্র 10 মিনিট লাগবে। প্লিজ নীলা, পাগলামি করো না। তোমার কিছু হয়ে গেলে আমি একা কি করে বাঁচব? পা থেকে রক্ত বের হচ্ছে, প্যান্টের সাথে রক্ত জমাট বেঁধে ব্যথা ক্রমশ তীব্র থেকে তীব্র হচ্ছে। হাঁপিয়ে গিয়েছি, দৌড়ানোর শক্তি নেই, তবুও কিছু করার নেই। নীলাকে বিপদ থেকে রক্ষা করতে আমাকে এইটুকু কষ্ট করতে হবে। নীলাদের বাসার নিচে পৌঁছে সাথে সাথে সিঁড়ি বেয়ে ছাদে চলে এলাম। 10 তলা বেয়ে উঠতে উঠতে মনে হয়েছে পায়ের হাড্ডি ভেঙে যাচ্ছে। ছাদে উঠে এদিক ওদিক নীলাকে খুঁজতে লাগলাম। ছাদের এ মাথা থেকে ও মাথা, কোথাও নীলা নেই।
আমি ছাদ থেকে নিচে তাকাতে তাকাতে পুরো জায়গাটা ভালো করে দেখলাম, কোথাও নীলা নেই। মাথা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেল, বুক আষ্টে পৃষ্ঠে, গলা শুকিয়ে অবশেষে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। আমি ছাদে বসে রইলাম। আমি ব্যর্থ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যর্থ। আমি কিছু ভাবতে পারছি না, চোখ দিয়ে অনবরত বুলেট বৃষ্টি হচ্ছে। কি হবে এখন, কি হবে? আমি এই কষ্ট একটা জনম বুকে চেপে কি করে বাঁচব? হঠাৎ ছাদের গেট দিয়ে কারো প্রবেশ করার শব্দ পেলাম। কেউ একজন ছাদে আসছে। আমি কোথায় যাব, কি করব? পর মুহূর্তেই নীলাকে ছাদে দেখে দৌড়ে গিয়ে ঝাপটে ধরলাম। জড়িয়ে ধরার সাথে খুশিতে কান্না পেয়ে গেল। কান্না চেপে রাখতে না পেরে কেঁদে দিলাম। নীলাকে জড়িয়ে ধরে কাঁদলাম। কতক্ষণ কেঁদেছি জানি না, তবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ কেউ হলে সেটা আমি। এই আমি, শুধুই আমি। তবে আমি কি জানতাম না পর মুহূর্তেই নীলাকে দেখে সবচেয়ে অখুশি মানুষটা আমি হব। নীলা কিছুক্ষণ পর রেগে বলল, প্লিজ অব্র, এবার শান্ত হও। এইভাবে ছাদের মধ্যে আমাকে জড়িয়ে ধরে থেকো না। বাসায় অনেক লোকজন, হঠাৎ কেউ ছাদে চলে আসলে বিরাট সমস্যা হয়ে যাবে। আমার বুক থেকে নীলাকে মুক্ত করে একটু দূরে সরে গেলাম। নীলাকে ভালো করে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি যেন তলিয়ে যাচ্ছি মাটির গহ্বরে। নীলাকে প্রশ্ন করলাম, তুমি এই পোশাকে? নীলা উত্তর দিল, আজকে আমার বিয়ে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার স্বপ্নে গড়া দুনিয়া ধীরে ধীরে ধসে পড়ছে, ভেঙে যাচ্ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। নীলার বিয়ে আজকে? নীলা বলল, প্লিজ কোনো পাগলামি করবে না, প্লিজ। নিস্তব্ধতায় কেটে গেল অনেকটা সময়। আমি নীলাকে কিছুই বললাম না। হাঁটুর ব্যথার তীব্রতায় দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লাম। কোনো রকম উঠে দাঁড়িয়ে খুঁড়াতে খুঁড়াতে হাঁটা শুরু করলাম। নীলা সেখানে ছিল, সেখানে দাঁড়িয়ে রইল। ছাদ থেকে নামার মুহূর্তে নীলা দৌড়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরল, খুব জোরে। আমি ফিরে তাকালাম না। আমি চাইনি নীলাকে আমার চোখের জল দেখাতে। নীলা আরও শক্ত করে জড়িয়ে ধরল। রেগে বললাম, কি করছো? কেউ দেখে ফেলবে, তোমার বিয়ে ভেঙে যাবে। নীলা উত্তর দিল না, জড়িয়ে ধরে থাকলো। নীলা কি কান্না করছে? অবশেষে ঘুরে তাকালাম। আমার মেঘ মুখ ভর্তি বৃষ্টি। নীলার চোখ থেকে পানি মুছে দিলাম। নীলা আবার আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি হতবাক। নীলা পাগলামি করছে কেন? যা হবার হয়ে গেছে, এখন কি কিছু করার সুযোগ আছে? নীলা বলল, তোমার পায়ে কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো, দেখি কি হয়েছে। নীলা হাঁটু গেড়ে বসে পা দেখে চমকে গেল, বলল, এ তো খানিকটা কেটেছে। কিভাবে? আর তুমি খালি পায়ে কেন? পায়ের কি অবস্থা? রক্ত বের হচ্ছে। নীলার কাছে অনেকগুলো প্রশ্ন, তবে এখন এই মুহূর্তে এই প্রশ্নগুলো অর্থহীন। তাই বললাম, বাদ দাও, যা হবার হয়ে গেছে, এখন এসব অর্থহীন। নীলা রেগে গিয়ে বলল, কোনো কিছু অর্থহীন না, বলো কি হয়েছে। আমি বললাম, প্রশ্নগুলোর উত্তর শুনতে গেলে তোমার বিয়ের সময় পার হয়ে যাবে। আর আমি বলতে চাই না, তুমি চলে যাও, বাসায় যাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আমি যাওয়ার জন্য ঘুরে যেতেই নীলা আবার আমাকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে। আমার খুব কাছে এসে কানে কানে আস্তে ধীরে বলল, আজ আমার বিয়ে, তুমি চলে গেলে বিয়ে হবে কার সাথে? নীলার বলা কথাগুলোর অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। ঘণ্টাখানেক আগে মেসেজ দিয়ে বলেছে 30 মিনিটের মধ্যে আমাদের ছাদে না আসলে আমি ছাদ থেকে লাফ দিব। আমি 30 মিনিটের মতো দৌড়ে নীলাদের ছাদে এসে কাউকে দেখিনি। কিছুক্ষণ পর নীলা বিয়ের পোশাকে ছাদে এসে বলল, আজকে তার বিয়ে, আবার আমি চলে যাব। এই মুহূর্তে বলল, তুমি চলে গেলে বিয়ে হবে কার সাথে? নিজেকে পাগল পাগল লাগছে। নীলা একসময় এক এক রকম কথা কেন বলছে? নীলার উপর এই প্রথম এতটা রাগ হচ্ছে। রেগে নীলাকে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে এসব? আমাকে একটু ক্লিয়ার করে বলবে? আমি তোমার কথা কিছুই বুঝছি না। সত্যি নিজেকে এখন পাগল পাগল লাগছে, অসহায় লাগছে। নীলার মুখে
সেই চেনা পরিচিত হাসি দেখে এখন খুব ভালো লাগছে। এই মানুষটা অদ্ভুত, মেঘমুখের হাসিটা অদ্ভুত। নীলাকে বিয়ের শাড়িতে দারুণ লাগছে, বাকরুদ্ধ সুন্দর, সাথে ভয়ঙ্কর সুন্দর। নীলা হাসি দিয়ে বলল, আজকে তোমার সাথেই আমার বিয়ে, তুমি চলে গেলে বিয়ে হবে কিভাবে? আমি অবাক, খুশি হয়ে বললাম, আমার সাথে? নীলা বলতে লাগলো, তোমার সাথে ওই দিন রাতে ঝগড়া করে ফোন কেটে দেওয়ার পর কষ্টে আমি সারা রাত ঘুমাতে পারিনি, অনেক কান্না করেছি। তোমার প্রতিটি মেসেজের উত্তর দিতে ইচ্ছে হয়েছে, তোমার ফোন কল আগে ইচ্ছে করে ধরিনি, তবে না ধরতে পেরে তোমার থেকে আমার বেশি কষ্ট হয়েছে। ভোর রাতে সিদ্ধান্ত নিয়েছি, তুমি যখন বাসায় থাকবে না তখন তোমার বাসায় গিয়ে বাবা মার সাথে আমি নিজে কথা বলবো। পরের দুদিন অনেক ভেবেছি কি করব, ভেবেছি বাসায় যাবার পর কিভাবে কি বলবো। তোমার মা সবটা জানতো, তাই তোমার মাকে নিয়ে কোনো ভয় ছিল না। ভয় ছিল বাবাকে নিয়ে, বাবা কিভাবে রিয়্যাক্ট করে এটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। তবু আমাকে কাজটা করতে হবে, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে মরে গেলেও বিয়ে করতে পারবো না, অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তৃতীয় দিন বিকেলে তোমার বাসায় যাই, তুমি তখন বাসায় ছিলে না। আমি জানতাম তুমি এই মুহূর্তে বাসায় থাকবে না, আর আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, তাই আগে থেকে কিছু জানাইনি। বাসায় গিয়ে মার সাথে প্রথম দেখা, মাকে সবটা খুলে বলি। আনিকা বাসায় ছিল, আনিকাকে সবটা বলি। বাবাকে ফোন দিয়ে মা বাসায় আসতে বলে। তোমার বাবা বাসায় আসার পর প্রথমে ভয়ে ছিলাম, তা তোমার বাবা বলল আমি সবটা বলি, আমাদের রিলেশনের কথা, তুমি ভয়ে বাবাকে আমাদের কথা বলতে না পারার কথা। তোমার বাবা খুবই ভালো মানুষ, তুমি শুধু শুধু ভয় পাও। বাবা সবটা শুনে কোনো দ্বিধা করেনি, সাথে সাথে রাজি হয়ে গেছে। সেদিনই তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম, সেদিন তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তবে আনিকা সবার সামনে বলল ভাইয়াকে বড় একটা সারপ্রাইজ দিব। তারপর এই যে মেসেজ দেওয়া, 30 মিনিটের মধ্যে বাসায় আসা, আজকে আমার বিয়ে, এটা বলা তোমাকে, সবকিছু আনিকার প্ল্যান ছিল। তোমার বাবা মা গতকাল ফোনে আমার বাবা মার সাথে কথা বলেছে, আমার বাবা মাও দ্বিপদ করেনি, সবাই রাজি। তাই আজ পারিবারিকভাবে বিয়েটা হবে, পরে অনুষ্ঠান করা হবে। হঠাৎ আনিকা ছাদে আমাদের ডাকতে আসলো, বলল, ভাইয়া আর কত সময় থাকবে ছাদে? তাড়াতাড়ি নিচে আসো, আমরা সবাই অপেক্ষা করছি। আমি আনিকাকে বললাম, তোর খবর আছে, আজকে বিয়েটা হোক, তারপর দেখছি তোকে। ইস, আমি সবকিছু ম্যানেজ করলাম, উল্টো খুশি হয়ে আমাকে উপহার গিফট দিবে, এখন বলছো আমার খবর আছে? আচ্ছা এখন নিচে আসো, সবাই অপেক্ষা করছে। এই বলে আনিকা নিচে চলে গেল। আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম, জানো আমি আজকে কতটা খুশি? নীলা বলল, তোমার থেকে আমি বেশি খুশি। আমি তোমাকে অনেক ভালোবাসি। নীলা আমাকে ছেড়ে দিয়ে বলল, তোমার পায়ের অবস্থা ভালো না, কেউ এভাবে পাগলের মতো আসে? কি করছো, নিজের খেয়াল আছে? আমি হেসে বললাম, ভালোবাসি যে। হয়েছে, এবার চলো নিচে গিয়ে আগে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেই, তারপর ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরবে। বাহ, সবকিছু প্রস্তুত? জি হ্যাঁ, শুধু তোমার এই অবস্থা, আসো নিচে আসো। এই বলে নীলা চলে যাচ্ছিল। আমি নীলার হাত টেনে নিজের কাছে নিয়ে এসে বললাম, আজকে সম্পূর্ণ আমার হয়ে যাচ্ছ। হয়েছে, আর আল্লাহ দেখাতে হবে না, এখনো হয়নি, আর হবার পর তোমার খবর আছে। এই বলে লজ্জায় দৌড়ে নিচে নেমে গেল নীলা। অবশেষে মেঘ মুখ একান্ত আমার নিজের হচ্ছে, এটা ভাবতেই নিজেকে দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। ভালোবাসার মানুষটা কি নিজের করে পাওয়ার মতো আনন্দ অন্য কিছুতে কি আছে? সমাপ্ত। নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন, বেশি করে কমেন্ট এবং লাইক করুন, তাহলে পরবর্তী গল্পগুলো খুব তাড়াতাড়ি আসবে।